ইসলামপন্থী যে সন্ত্রাসবাদী আছে এদের সাথে শাহবাগীদের পার্থক্যটা হচ্ছে এই জঙ্গিরা নিজের হাতে মানুষকে কোপ মারে, আর শাহবাগীরা তারা অনেক সভ্য ভদ্র। তারা তো আইভি লীগ থেকে পড়ে এসেছে, ডেইলি স্টারে কলাম লেখে, প্রথম আলোর সাংবাদিক, হ্যাঁ প্রথম আলোর কলাম লেখক। তারা নিজেরা কোপ মারে না, হাত গন্ধ করবে না, তারা রাষ্ট্রকে বলে ফাঁসি দিয়ে মেরে ফেলো। যুদ্ধাপরাধীদের বিচার, এবং আমরা অনেক সময় কথা বলার সময় এইভাবে কথা বলি, এটা আমাদের মাথার মধ্যে তারা গেঁথে দিয়েছে। আপনি যখন বলেন যে যুদ্ধাপরাধীদের বিচার, তখন কি আসলে আর বিচারের কোনো কিছু অবশিষ্ট আপনি রেখেছেন? আপনি তো ঘোষণায় দিয়ে দিয়েছেন যে ও যুদ্ধাপরাধী। আপনি অপরাধের বিচার করতে পারেন, আর অপরাধীকে আপনি সাজা দিতে পারেন, ক্ষমা করতে পারেন, কিন্তু বিচার করতে পারেন না। বিচারের কাজই তো গিল্ট ডিটারমাইন করা। এই যে ডেভিড বার্গম্যান, সে কয়েকদিন আগে বর্তমানে যারা ট্রাইব্যুনালে প্রডিউস করা হয়েছে তাদের ব্যাপারে বলছে, আনসার্টিনিটি থাকতে হবে, নট গিলটি ভার্ডিক্টের তো একটা স্কোপ থাকতে হবে। আগে থেকে যদি আমরা ধরেই রাখি সে গিলটি, এবং সেই অনুযায়ী আমরা ডিজাইন করি যে কি কি কাজ করলে গিলটি ভার্ডিক্ট আসবে, ওটাকে বিচার বলে না। ঠিক আছে, আমাদের শাহবাগের সাথে আপত্তিটা এই জায়গাটা। আমরা দেশ হিসাবে, জাতি হিসাবে উই হ্যাভ ফেইলড আওয়ারসেলফস। কিভাবে? 2012 সালের দিকে এসি নিয়েলসন জরিপকারী প্রতিষ্ঠান তারা একটা জরিপ করেছে, ঠিক আছে, যে ট্রাইব্যুনাল কি ফ্রি অ্যান্ড ফেয়ার। ওভারওয়েলমিং মেজরিটি বলেছে যে ট্রাইব্যুনাল ফ্রি অ্যান্ড ফেয়ার না। তারপর বলেছে যে তাহলে ট্রাইব্যুনালে যেটা হচ্ছে এই যে এখানে নেতাদেরকে ধরা হচ্ছে, তারপর তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, ফাঁসির বিষয়টা তখন আসে না, বা তাদেরকে সাজা দেওয়ার বিষয়টা এসেছে, এটাকে আপনারা সাপোর্ট করেন কিনা। সেই একই ওভারওয়েলমিং মেজরিটি বলেছে যে তারা এটাকে সাপোর্ট করে। অর্থাৎ শাহবাগ নিজেও জানতো যে এটা কোনো বিচার হচ্ছে না। আচ্ছা দেখেন, বিচারে যদি সরকারি হস্তক্ষেপ না থাকে, তাহলে রায়ের বিরুদ্ধে সরকারের কাছে আন্দোলন কেন হলো? তাহলে শাহবাগও জানতো যে আসলে বিষয়টা আদালতের না, বিষয়টা একটা রাজনৈতিক বিষয়, যেটা সরকার দ্বারা, গণভবন দ্বারা নিয়ন্ত্রিত, তাই না? এই যে ভুয়া বিচারে যেন তেন উপায়ে আমি যাকে দেখতে পছন্দ করি না, যার কথা আমার পছন্দ হয় না, যাকে দেখতে আমার একটু মোল্লা টাইপের মনে হয় কোনো এক কারণে, আজগুবি কারণে, তাকে আমাকে মেরে ফেলতে হবে। এবং যেহেতু আমি আমার হাতটা ময়লা করতে চাই না, আপনার যে ইসলামপন্থী যে সন্ত্রাসবাদী আছে এদের সাথে শাহবাগীদের পার্থক্যটা হচ্ছে এই জঙ্গিরা নিজের হাতে মানুষকে কোপ মারে, আর শাহবাগীরা তারা অনেক সভ্য ভদ্র। তারা তো আইভি লীগ থেকে পড়ে এসেছে, ডেইলি স্টারে কলাম লেখে, প্রথম আলোর সাংবাদিক, হ্যাঁ প্রথম আলোর কলাম লেখক। তারা নিজেরা কোপ মারে না, হাত গন্ধ করবে না, তারা রাষ্ট্রকে বলে ফাঁসি দিয়ে মেরে ফেলো। ঠিক আছে, দেখে মনে হয় কত সভ্য, নর্থ এন্ডে বসে কফি খাচ্ছে, তার সাথে আমার একটা যায় ভাইব ম্যাচ করে। আসলে তার মতো হিংস্র সিস্টেমিক ভায়োলেন্স ইনফ্লিক্ট করার ক্ষমতা আর কারণে একটা ইসলামপন্থী সন্ত্রাসবাদী দায়েশ, আল কায়েদা আপনাকে যদি হুমকি দেয়, আপনি দেশের রাষ্ট্রের আইনের কাছে আশ্রয় চাইতে পারবেন? যদি রাষ্ট্র আপনাকে হেফাজত করতে অক্ষম হয়, আপনি বিদেশে অ্যাসাইলাম নিতে পারবেন। কিন্তু শাহবাগ যদি আপনার পেছনে লাগে, দেশের জুডিশিয়ারিকে, ইন্টারন্যাশনাল জনমতকে, এবং তারপর ইন্টারন্যাশনাল মেকানিজমকে, আপনার ক্রিমিনাল রেকর্ড প্রডিউস হয়ে যাবে যদি শাহবাগ আপনার মানে কেস ফাইল করে। তারা তো যদি সিস্টেমকে মোবিলাইজ করে, আপনি দেশে বিপদ দিতে তো পড়বেন, বিদেশেও আপনার নাম ক্লিয়ার করতে আপনার অতিষ্ঠ হয়ে যেতে হবে, আপনি কোথাও আশ্রয় পাবেন না। এটা হচ্ছিল শাহবাগের ভিশাসনেস। ঠিক আছে, আমরা যখন ট্রাইব্যুনাল নিয়ে বা শাহবাগ নিয়ে কথা বলি, অনেক সময় আমরা আননেসেসারিলি বিষয়টাকে আইডেন্টিটি পলিটিক্সের মধ্যে ঢুকিয়ে ফেলি। আইডেন্টিটি পলিটিক্স তো শাহবাগের পার্ট, এটা তো নিঃসন্দেহে, কিন্তু এখানে একটা কমন হিউম্যানিটির গ্রাউন্ডের আসার সুযোগ আছে। যেই প্রসঙ্গে আপনি তথাকথিত সেকুলার বা তথাকথিত ইসলামিস্ট যাই হন না কেন, আপনি একমত হতে পারেন। সেই একমত হওয়ার জায়গাটা হচ্ছে ভুয়া বিচারে কাউকে মারা যাবে না। ঠিক আছে, ভুয়া সাক্ষী এইগুলো দিয়ে কাউকে মারা যাবে না। এখন দেখেন, এই যে এটা তো গেলাম হচ্ছে প্রসিডিউরাল যে সমস্ত আলোচনা,
বাংলাদেশে একটা সমীকরণ প্রডিউস করা হয়েছে যে যারা 1971 সালে পাকিস্তানকে সমর্থন করেছে তারা রাজাকার, আর যারা রাজাকার তারা যুদ্ধাপরাধী। আর একটা সমীকরণ প্রডিউস করা হয়েছে যারা 1971 সালে পাকিস্তানের বিরোধিতা করেছে তারা মুক্তিযোদ্ধা, আর যারা মুক্তিযোদ্ধা তারা যুদ্ধাপরাধের বিরুদ্ধে এবং ইনসাফের পক্ষে। এই বয়ানটাকে আমাদের চ্যালেঞ্জ করতে হবে ইনসাফের স্বার্থে, জাতি হিসাবে আমাদের এগিয়ে যাওয়ার স্বার্থে। আপনি আমেরিকাতে যান, আমেরিকার প্রগতিশীল সেকুলার ভয়েসরা তারা অ্যাকনলেজ করে, তারা ক্রমাগতভাবে বলে যে দিস নেশন ওয়াজ বর্ন ইন সিন, স্লেভারির মাধ্যমে এই নেশন বর্ন হয়েছে। আপনি ব্রিটেনে যান, সেই ব্রিটেনে তারা তাদের কলোনিয়াল পাস্ট হরর নিয়ে সেকুলার প্রোগ্রেসিভ ফোর্সরা তারা সচেতন এবং তাদের মধ্যে গ্লানি আছে, রিপারেশনের চিন্তাও তারা করে। আমাদের জন্মটা কিভাবে হয়েছে 1971 সালে সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। রাজাকার এটা একটা বাহিনী, নিয়মিত বাহিনী, বর্তমানের আনসার ফোর্স। এখন 2024 সালের জুলাইতে একটা গণহত্যা হয়েছে এবং সেই গণহত্যা আনসাররা কি ভূমিকা রেখেছে সেটা আমরা দুইভাবে জানি। এক নাম্বার হচ্ছে জুলাইয়ের যে ভিডিওগুলো থেকে জানি, আর দুই নাম্বার হচ্ছে বিপ্লবের পর সচিবালয়ে আমরা একটা আনসার লীগ দেখেছিলাম না? তাহলে এখন আনসারের সদস্য হইলেই সে কি গণহত্যাকারী? তা তো আমরা বলতে পারছি না, তাই না? আচ্ছা, তাহলে মোদ্দা কথা হচ্ছে রাজাকার হলেই কেউ যুদ্ধাপরাধী না, তাকে যুদ্ধাপরাধটা করে দেখাতে হবে। ইনফ্যাক্ট আপনি আন্তর্জাতিক যত আইন কানুন আছে সেগুলো দেখেন, যুদ্ধ করাটাও যুদ্ধাপরাধ না। পাকিস্তানের হয়ে বক্তব্য দিয়েছে, বিবৃতি দিয়েছে, এটা তো যুদ্ধাপরাধ নাই। পাকিস্তানের হয়ে যুদ্ধ করাটাও যুদ্ধাপরাধ না। যুদ্ধাপরাধ হচ্ছে যুদ্ধ করার সময় সিভিলিয়ানকে হার্ম করা, যুদ্ধের যে নিয়ম কানুন আছে সেগুলো হার্ম করা। আজকে আমরা ডিসেম্বর মাসে কথা বলছি, আপনারা জানেন এই ডিসেম্বর মাসে আমাদের একটা বন্ধু রাষ্ট্র, কারো কারো ভাষায় স্বামী রাষ্ট্র, কেমিক্যাল উইপেন ড্রপ করেছিল আসমান থেকে, আকাশের মাধ্যমে নাপাম বোম, আমাদের দেশের মানুষকে মেরেছে। এটা হচ্ছে যুদ্ধাপরাধ। সে আমাদের পক্ষে না বিপক্ষে করেছে সেটা বিষয় না, কথা হচ্ছে সে হার্ম করেছে কিনা, যুদ্ধের নিয়ম নীতি লঙ্ঘন করেছে কিনা, সেটা যেই করুক। 2016 সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছিল যুদ্ধের সকল পক্ষকে যেই অপরাধ করে থাকুক না কেন তাকে আইনের আওতায় আনতে হবে। ডেলি স্টার খেপে গেছে, কলামের পর কলাম লিখেছে, হ্যাঁ এত বড় কথা, যুদ্ধাপরাধ মানে তো শুধু পাকিস্তানি, অন্যরা কিভাবে যুদ্ধাপরাধ করবে? এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। পাকিস্তানকে সাপোর্ট করা আর রাজাকার বাহিনীর সদস্য হওয়া এক? রাজাকার বাহিনীর সদস্য হওয়া আর যুদ্ধাপরাধ করা এক? যুদ্ধাপরাধের মধ্যে আবার ডাইমেনশন আছে না? দেখেন শাহবাগ সব মুছে দিয়েছে। আপনাদেরকে আমি এটা, আপনারা রায়টা পড়ে দেখবেন। শাহবাগের স্লোগান ছিল যে কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার, তাই তো? ট্রাইব্যুনালে কাদের মোল্লার বিরুদ্ধে রাজাকার হওয়ার অভিযোগটাই আনা হয়নি। রাজাকার তো একটা বাহিনী, ওই বাহিনীর সদস্য কাদের মোল্লা ছিলেন এটা ট্রাইব্যুনালে হাসিনা অভিযোগই করে নাই, কিন্তু শাহবাগে তারা, আমরা তো সবাই জানি সে রাজাকার। অভিযোগটা ছিল আল বদরের সদস্য হওয়ার, সেটা সত্য কি মিথ্যা সেটা পরের বিষয়, কিন্তু অভিযোগটা কিন্তু করা হয় নাই রাজাকার হওয়ার। গোলাম আজমের ব্যাপারে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে রাজাকার বাহিনীর। কিসের উপর ভিত্তি করে জানেন? যে ধরেন এই যে আনসারের এখন যদি একটা সম্মেলন হয় বা আনসারের যদি কোনো একটা বক্তব্য দেওয়া হয়, ধরেন জুলাইয়ের 25-26 তারিখের দিকে বক্তব্য দিতে পাঠানো হয়েছে, সেখানে শায়েখ আহমদুল্লাহকে ডাকা হয়েছে। শায়েখ আহমদুল্লাহ যে সেখানে ধর্মের কথা শুনিয়ে এসেছেন এবং বলেছেন যে আনসাররা ভালো করুক, ইয়ে করুক, যারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তাদেরকে প্রতিহত করতে পারো, এরকম একটা বক্তব্য দিয়েছে। এটা বেসিসে আমরা কি বলতে পারি, শায়েখ আহমদুল্লাহ বা এরকম কোন একটা হুজুর যে যদি বলে সে রাজাকার বাহিনীর সুপিরিয়র কমান্ড রাখে বা আনসার বাহিনীর সুপিরিয়র কমান্ড রাখে, সে গণহত্যাকারী। গোলাম আজম এরকম একটা বক্তব্য দিয়েছিলেন রাজাকার বাহিনীতে, যে ওই বক্তব্যের উপর বেসিস করে ট্রাইব্যুনাল বলছে যেহেতু সে একটা বক্তব্য দিয়েছে, ধর্মীয় বক্তব্য দিয়েছে এবং ধর্মের একটা ইনফ্লুয়েন্স আছে, তার কাজে রাজাকার বাহিনী যা করেছে সব কিছু দায়িত্ব তার, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি। এই জিনিসগুলো জানতে হবে। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা ডকুমেন্টেশনে সঠিক যুক্তি তর্ক বলার ক্ষেত্রে খুবই দুর্বল, মারাত্মক রকমের দুর্বল। আমাদের এখন কাজ ছিল
এটা আমি শেয়ার করেছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে। ট্রাইব্যুনালের সময় প্রসিকিউশন যে সকল উইটনেসগুলোকে উপস্থাপন করেছে আমাদের এখানে যে ভিকটিম আছেন, শহীদরা আছেন, তাদের বিরুদ্ধে, সেই উইটনেসদের দুই একজন বাদে, যে শাহরিয়ার কবিরের মতন কিছু চিহ্নিত পেইড লোকজন বাদে, বাকি সবাই কিন্তু আসলে তারা নিজেরাও ভিকটিম, তারা নিজেরাও জুলুমের শিকার। তাদের ইন্টারভিউগুলো নেওয়া, কোনো রাজনৈতিক দল এটা করেনি। আমি কোনো পার্টিকুলার দলকে বলবো না, একটা অবিচারের বিচার করাটা এটা কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের কাজ না, এটা জাতি হিসাবে আমাদের সবার কাজ, সকল রাজনৈতিক দলের কাজ, কিন্তু এটা আমরা করিনি। আমরা শহীদদেরকে ভাগ বটোয়ারা করে ফেলেছি। 1 জানুয়ারি অনলাইনের জনপ্রিয় চ্যানেল চেঞ্জ টিভি তাদের প্রতিষ্ঠাবার্ষিকী, আমি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই চেঞ্জ টিভির সাথে যারা জড়িত সাংবাদিক, বিজ্ঞাপনদাতা, মালিকপক্ষ সকলকে শুভেচ্ছা জানাই। এবং চেঞ্জ টিভি অনলাইনে যে আসলে মানুষের কথাবার্তা, মত প্রকাশের ক্ষেত্রে একটা ভিন্ন মাত্রা নিয়ে এসেছে। এবং এই চেঞ্জ টিভি আমি মনে করি যে ইউটিউবে, ফেসবুকে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে মূল ধারার চ্যানেলের পাশাপাশি একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে ভূমিকা রাখছে। চেঞ্জ টিভির পাশাপাশি অন্যান্য যারা কাজ করছেন তাদেরকেও বলবো আপনারা বস্তুনিষ্ঠ এবং সত্য তথ্য প্রকাশের মাধ্যমে আপনাদের অবস্থান মানুষের কাছে তুলে ধরবেন। আপনারা যদি সঠিক লাইনে থাকেন আপনারা মানুষের কাছে জনপ্রিয় হবেন, মানুষের কাছে আস্থাশীল হবেন। এটা সত্য যে এখন মূলধারার গণমাধ্যমের নানা ধরনের নিয়ন্ত্রণের কারণে সব তথ্য তারা প্রকাশ করতে পারতেছে না। সেই ক্ষেত্রে অনলাইন কিন্তু একটা তথ্য প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাধ্যম, এবং এখন বিজ্ঞাপনের ক্ষেত্রেও অনলাইন একটা বড় জায়গা হয়ে দাঁড়িয়েছে। কাজে অনলাইনে যারা ভালো ভূমিকা নেবেন তাদের ভবিষ্যৎ ভালো, এবং আশা করি চেঞ্জ টিভি সেক্ষেত্রে সবার অগ্রভাগে থাকবে। চেঞ্জ টিভি আসলে আমি নিজেও এটা দেখি, এবং চেঞ্জ টিভি তার সক্রিয়তা বজায় রেখে কাজ করছে। অনেক কিছু তাদের নিউজগুলোর মধ্যে আমরা দেখি, অন্যান্য প্রোগ্রামগুলোতেও বেশ ইনফরমেটিভ জিনিসগুলো থাকে। আমি এর সঙ্গে যুক্ত যারা কাজ করছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং চেঞ্জ টিভি যারা দেখেন সে সমস্ত দর্শকদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভালো থাকুন, তবে একটি কথা, সড়কে আইন মেনে, নিয়ম মেনে আমাদের সকলেই যেন চলি সেই চেষ্টা করবেন। জীবন একটাই, সেই জীবন বাঁচানোর দায়িত্ব আপনার। আসসালামু আলাইকুম, আমি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। চেঞ্জ টিভিকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের প্রথম ইউটিউব জার্নালিজম চালু করেছেন তারা। এখানে আমি আশা করব তারা সবসময় পজিটিভ নিউজগুলাই তুলে ধরবেন, আমাদের দেশের সব কিছু। যেহেতু আমি স্পোর্টসম্যান, আমি আশা করব যে সকল স্পোর্টস নিউজগুলো ওনারা পজিটিভভাবেই তুলে ধরবেন এবং দেশের সব কিছুই তুলে ধরবেন। শুভেচ্ছা রইল চেঞ্জ টিভিকে।